প্রিয় দ্বাদশ শ্রেণীর বন্ধুরা, আমি কল্যাণ চলে এসেছি সম্পূর্ণ নতুন একটি ভিডিও তোমাদের সামনে নিয়ে। আজকের এই ভিডিওটিতে আমরা নিউট্রিশন তোমাদের এবিটিএ টেস্ট পেপার 2025-এ যেটা প্রকাশিত হয়েছে, সেখানে নিউট্রিশনের যে পেজটি রয়েছে AC 267-এ, সেই পেজের সমস্ত MCQ SCQ একটি ভিডিওর মাধ্যমে আমরা তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি। অলরেডি আমাদের চ্যানেলে তোমাদের প্রিভিয়াস নিউট্রিশনের পেজগুলো করে দেওয়া রয়েছে, সেই সমস্ত ভিডিওগুলো এই ভিডিও শেষে যে এন্ড স্ক্রিন আসবে সেখানে দেখতে পেয়ে যাবে। এছাড়া তোমাদের যাদের ভূগোল সাবজেক্টটি রয়েছে, এবিটিএ টেস্ট পেপারে সেই ভূগোলের পেজগুলোও আমাদের চ্যানেলে সলিউশন করা রয়েছে, সেগুলোর লিস্ট ও প্লে লিস্ট এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনে দেখতে পেয়ে যাবে। চলো তবে ভিডিওটা শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্নটি রয়েছে, অবায়বীয় গ্লাইকোলাইসিনে উৎপন্ন অন্তিম দ্রব্য কোনটি? এখানে পাইরুভিক অ্যাসিড, অ্যাসিটাইল CoA, আর অক্সালিক অ্যাসিড আছে, আর ল্যাকটিক অ্যাসিড রয়েছে। চারটি অপশন রয়েছে, চারটির মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? এখানে অ্যাট এ টাইম তোমাদের সামনে উত্তরটা দেখা যাবে না, যাতে তোমরা নিজেদেরকে টেস্টটা দিয়ে নিতে পারো। যদি করা হয়ে গিয়েও থাকে পেজটা, তবু আবার দেখে বা পরীক্ষার আগে আবার দেখে মনে করে নিতে পারো যে তোমার মনে আছে কি না। থাকলে ভালো, না হলে আবার দেখে নিলে তো টেস্ট দেওয়া যাবে। সেইভাবেই এই ভিডিওটা বানানো রয়েছে। তো সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান ডি, ল্যাকটিক অ্যাসিড। পরের প্রশ্নটা রয়েছে, সর্বাধিক প্রচলিত ভাবে যে পদ্ধতির মাধ্যমে লিপিড থেকে শক্তি উৎপন্ন করা হয় সেটা কোনটা? এখানে কিটোজেনেসিস, বিটা জারণ, ফ্যাটি অ্যাসিডের সংশ্লেষ, ওমেগা জারণ। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, বিটা জারণ। পরের প্রশ্ন রয়েছে, ইলেকট্রন পরিবহন শৃঙ্খলের স্থান হলো। এখানে যে চারটে অপশান রয়েছে তার মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরীণ ঝিল্লি। পরের প্রশ্ন রয়েছে, বিপাকক্রিয়ায় সর্বাধিক প্রচলিত ফসফেট দাতা হলো। এখানে বিপাকক্রিয়ার সময় সর্বাধিকভাবে যে ফসফেটটা ব্যবহার হয় সেটা কার থেকে নেওয়া হয়? সেটা অপশান সি, এটিপি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, খাদ্যের এসডি এর অপর নাম কি? এখানে যে চারটে অপশান রয়েছে সেই চারটের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? এসডি এর পুরো কথা, স্পেসিফিক ডায়নামিক অ্যাকশান। এটা তোমরা আগেও করেছো, খুব ভালো একটা প্রশ্ন। এসডিএ কি সেটা অবশ্যই জেনে রাখার চেষ্টা করো। যদি জানো তাহলে কমেন্ট সেকশানে জানাও, না জানলে তাও বলো, আমি বলে দেবো কমেন্ট সেকশানে। তো এখানে চারটের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, থার্মিক এফেক্ট। পরের প্রশ্ন রয়েছে, তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধিতে বিএমআর কতটুকু বৃদ্ধি পায়? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? হ্যাঁ, ঠিক বলেছো, সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 12%। পরের প্রশ্ন রয়েছে, নিকোটিন গ্রহণে বিএমআরের পরিমাণ বৃদ্ধি পায়। এখানে চারটে অপশান 10, 20, 15 আর 5 রয়েছে চারটে। এই চারটে পার্সেন্টেজের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, 10%। পরের প্রশ্ন রয়েছে, কোলস্টামে প্রচুর পরিমাণে উপস্থিত অ্যামিনো অ্যাসিড। এখানে চারটে, ট্রিপ্টোফ্যান, মিথিওনাইন আর সিস্টিন আর ফিনাইন অ্যাসিড, অ্যালানিন আছে, চারটে রয়েছে। তার মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ট্রিপ্টোফ্যান। পরের প্রশ্ন রয়েছে, উদরস্ফীতির জন্য শিশুর অবিরত কেঁদে চলে, সেইটা কোন কারণে হয়? জিওআর, চোকিং, আর কোলিক পেইন, আর হচ্ছে কোষ্ঠকাঠিন্য। চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, কোলিক পেইন। পরের প্রশ্ন রয়েছে, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দৈনিক খাদ্য তালিকা যে পরিমাণ দুধ থাকা বাঞ্ছনীয়। কতটুকু দুধ থাকা একেবারে বাঞ্ছনীয়, মানে ম্যান্ডেটারি? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 300 ml। পরের প্রশ্ন রয়েছে, প্যারেন্টাল ফিডিংকে এটিও বলা হয়। এখানে চারটে অপশান রয়েছে, তার মধ্যে কোনটা হবে? চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ইন্টারভেনাস ফিডিং। পরের প্রশ্ন যেটা রয়েছে, যদি হৃৎপিণ্ডে O2 এবং পরিপোষকের অভাব ঘটে তখন যা ঘটে সেটাকে বলা হয়। এখানে দেখো, যে চারটে অপশান রয়েছে তার মধ্যে অপশান বি, ইস্কেমিয়া, এইটা কিন্তু আমরা আগে পড়েছি। আগের যে পেজটা করেছি সেখানে এর পুরো কথা, রোগটার জানতে চাওয়া হয়েছে, সেখানে আমি তোমাদের সাথে পুরোটা আলোচনা করেছি। এই রোগের মানে যে চিকিৎসা সেটাও আলোচনা করেছি। তো এখানে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন রয়েছে, খাদ্যের দীর্ঘজীবনকে বলা হয়। এখানে লং লাইফ, সেভ লাইফ, লং টাইম ফুড লাইফ আর প্রিজার্ভ লাইফ।
এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে সেলফ লাইফ। এই সেলফ লাইফ অপশান সি, এটা সঠিক উত্তর। পরের প্রশ্ন, খাদ্যে অণুজীবের প্রবেশে বাধা দান করাকে বলা হয়। এখানে 4টে অপশান রয়েছে, অণুজীব যাতে খাদ্যের মধ্যে প্রবেশ না করতে পারে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। পরের প্রশ্ন রয়েছে, কর্নিয়ার সান্দ্রতা হারানো বা নরম হয়ে যাওয়াকে কি বলা হয়। এখানে 4টে অপশান রয়েছে, তার মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? বিটট স্পট, কেরাটোম্যালেসিয়া, নেত্রবত্ত আবরণীর অশুভ্রতা আর কর্নিয়াল স্কার। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, কেরাটোম্যালেসিয়া। পরের প্রশ্ন দেখব, আইসিএমআর নামটা প্রচলিত হয় কত সাল থেকে? 4টে অপশান দেওয়া রয়েছে, তার মধ্যে সঠিক উত্তর হবে অপশান ডি, 1949 সাল থেকে। এনজিও হলো একটা সরকার দ্বারা পরিচালিত অবৈধ সংস্থা, বেসরকারিভাবে চালিত সংস্থা আর বেসরকারি সূচক। দেখো এনজিওর পুরো কথা জানো, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। তো নন গভর্নমেন্ট অর্গানাইজেশন মানেই বেসরকারি চালিত সংস্থা। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন রয়েছে, আইবিএস এই পুরো কথাটা কি? বিআইএস এর পুরো কথাটা কি? বিআইএস এর পুরো কথাটা হলো অপশান ডি, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড। পরের প্রশ্ন যেটা সেটা দেখব, জাতীয় পুষ্টি প্রকল্প অনুযায়ী অভাবজনিত রোগ প্রতিরোধের প্রকল্প সেটাকে কি বলা হয়? 4টে অপশান দেওয়া রয়েছে, তার মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, এনডিসিপি। পরের প্রশ্ন যেটা সেটা দেখব, খুব সাধারণ ওজন প্রিয় খাদ্য উপাদান তালিকা গঠন করে কোন সংস্থা? এখানে 4টে অপশান, আইসিডিএস। আইসিডিএস এর পুরো কথা বন্ধুরা যদি জানো তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও, না জানা থাকলে মনে করে রাখো, লিখে রাখো, একটু বড় এবং শব্দটা একটু কঠিন আছে। সিএফটিআরআই, সিএফটিআরআইয়েরও ফুল ফর্ম, নিন তারও ফুল ফর্ম। এই তিনটের ফুল ফর্ম কি যদি জানো তোমরা কমেন্ট সেকশানে অবশ্যই জানিও। পরের প্রশ্ন যেটা ওটার উত্তর হয়ে যাবে অপশান সি, নিন। আর পরেরটা রয়েছে, গর্ভাবস্থার একটি প্রচলিত সমস্যা, বুক জ্বালা, উদারাময়, মাথা ব্যথা আর পাইকা। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক হবে অপশান এ, বুক জ্বালা। পরের এমসিকিউ শেষ হয়ে গেল। এসএকিউগুলো আমরা দেখব। ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা তবে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। চলো তবে এসএকিউ এর উত্তরগুলো আমরা এবার দেখে নিই। এসএকিউতে প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটা রয়েছে, পরিপাক নালীর স্তরগুলো জানতে চাওয়া হয়েছে। জানি না এই প্রশ্নটা তোমাদের সঠিকভাবে টেস্ট পেপারের পেজে দেওয়া হয়েছে কিনা। বলেছে যে পরিপাক নালীর স্তর, পরিপাক নালীর ভাগ বলেনি কিন্তু পরিপাক নালীর স্তরগুলোর কথা বলেছে। এখানে মিউকোসা, সাব মিউকোসা আর পেশি স্তর, তারপরে সিরাস লেয়ার। দেখো এই 4টে লেয়ার আছে, আমি তোমাদের সামনে একটা ইমেজ প্রোভাইড করেছি, সেখানে দেখো দাগ দিয়ে আন্ডারলাইন দিয়ে যে 4টে নাম এখানে লেয়ারগুলোর বললাম, মিউকোসা, সাব মিউকোসা, মাস্কুলার আর সেরাস, এই 4টেই দেখো লাল কালি দিয়ে আন্ডারলাইন করে আমি দেখিয়েছি যে সেইগুলোর কোনটা কোনটাকে বলা হয়। ভিডিওটা একটু পজ করে দেখে নিও, তাহলে মনে থেকে যাবে যে পৌষ্টিক নালীর স্তরগুলো। পরের প্রশ্ন রয়েছে, বিশোষণ প্রক্রিয়ার প্রধান স্থান কোনটি? বিশোষণ মানে যেখান থেকে শোষিত হয়ে খাবারের মধ্যে জিনিসপত্র রক্তের মধ্যে মিশে যায়, সেটা হচ্ছে আমাদের ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্তের মধ্যে ভিলাই থাকে, ভিলাস যেটা, সেখানে রক্তজালিকার এন্ড হয় এবং সেখানেই মাধ্যমে, সেই ভিলাইয়ের মাধ্যমে আমাদের ক্ষুদ্রান্তের গায়ের ভেতরে অন্তর্বর্তী স্থানে থাকে, তার থেকেই বিশোষণটা ঘটে। তো পরের প্রশ্ন যেটা রয়েছে, দুটি কিটোন বডির নাম জানতে চাওয়া হয়েছে। একটা হচ্ছে অ্যাসিটেট আর একটা হচ্ছে বিটা হাইড্রো অ্যাসিটোবিউটারেট। পরের প্রশ্ন দেখব, পরেরটা রয়েছে, পিত্ত কি? যকৃৎ কোষ থেকে নিঃসৃত ক্ষারধর্মী সান্দ্র হলদে সবুজ বর্ণের তিক্ত স্বাদযুক্ত ক্ষরণজাত পদার্থকে পিত্ত বলে। এটি যকৃৎ থেকে নিঃসৃত হয়ে সিস্টিক নালী দিয়ে পিত্তাশয়ে সঞ্চিত হয়। পরে দুটো এক্সট্রা তথ্য তোমাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা। দুটো পিত্ত লবণের নাম কখনো জানতে চায়, সোডিয়াম টার্কোলেট আর সোডিয়াম গ্লাইকোলেট। আর দুটো পিত্ত রঞ্জক, বিলিরুবিন আর বিলিভার্ডিন। বিলিভার্ডিন শরীরে যদি রক্তে বেড়ে যায় তখন সেক্ষেত্রে আমরা বলি জন্ডিস হয়েছে, গা হাত পা হলুদ হয়ে যায়। পরের প্রশ্ন রয়েছে, একজন ব্যক্তির বিএমআই নির্ণয়ের সূত্রটা কই? এখানে বিএমআই ইজিক্যাল টু ওজন ডিভাইডেড বাই হাইট স্কোয়ার। তো এখানে ওজন কেজিতে আর হাইট যদি মিটারে হয় তাহলে এই কেজি ডিভাইডেড বাই মিটার স্কোয়ার হবে বিএমআই নির্ণয়ের সূত্র। পরের প্রশ্ন যেটা সেটা দেখব, অথবা একই প্রকার দৈহিক ক্রিয়াকলাপেও নারীদের তুলনায় পুরুষদের অধিক শক্তির প্রয়োজন হয় কেন? পুরুষদের কেন বেশি শক্তি ক্যালোরির চাহিদা থাকে?
দেখো উত্তরটা লিখেছি, পুরুষদের সাধারণত একই শারীরিক ক্রিয়াকলাপের জন্য মহিলাদের চেয়ে বেশি শক্তির প্রয়োজন হয় খাবার দাবারের মাধ্যমে, কারণ তাদের সাধারণত সুগঠিত পেশি থাকে, পেশিটা মানে বেশ শক্তিশালী হয় এবং যা শারীরিক কার্যকলাপের সময় শক্তি ব্যয়কে সরাসরি প্রভাবিত করে। তাই একটা পুরুষ মানুষ যখন যা কাজ করছে, একটা মেয়ে যা কাজ করছে, তার থেকে পুরুষ মানুষের পেশিটা যেহেতু শক্তিশালী হয়, তাই তাকে দিয়ে কাজ করাতে গেলে বেশি শক্তি তাকে দিতে হয়। তাছাড়া হরমোনাল পার্থক্য এবং দেহ গঠনের তারতম্য আছে। এই সকল কারণেই একজন মহিলা অপেক্ষা একজন পুরুষের একই পরিশ্রম করলেও বেশি শক্তির প্রয়োজন হয়ে থাকে। পরের প্রশ্ন রয়েছে, কোন কোন বিষয়গুলি দুগ্ধ উৎপাদনকে প্রভাবিত করে? এখানে দুগ্ধ উৎপাদন বলতে বন্ধুরা এখানে মানবদেহের দুগ্ধ উৎপাদনকেই বোঝানো হয়েছে। মানবদেহের দুগ্ধ উৎপাদনকে প্রভাবিত করতে পারে যে বিষয়গুলো, তার মধ্যে মাতৃপুষ্টির অবস্থা, মায়ের খাবার দাবার কেমন হচ্ছে সেটা একটা, এবং তার জেনেটিক বৈচিত্র্য, মানে পূর্বপুরুষ উত্তরাধিকারী সূত্রে সে যা পেয়েছে, এবং হরমোন, সেই হরমোনের মধ্যে প্রোটিওলাইটিক আর অক্সিটোসিন রয়েছে। প্রোল্যাকটিন হরমোন, সেই প্রোল্যাকটিন হরমোন দুগ্ধ উৎপাদন, আর অক্সিটোসিন সেটা হচ্ছে দুগ্ধ ক্ষরণ, এই দুটোকে নিয়ন্ত্রণ করে। তো ওভারঅল এই তিনটে, এছাড়াও বহু কিছু জিনিস আছে, সেই সকল জিনিসগুলো মাতৃদুগ্ধ উৎপাদনকে প্রভাবিত করতে পারে। তো এখানে তিনটে আমি তোমাদের সামনে উত্থাপন করেছি, প্রেজেন্ট করেছি। পরের প্রশ্ন যেটা রয়েছে, শাকাহারী কাদের বলে? শাকাহারী বলতে আমরা সাধারণত এমন সব প্রাণীদেরকে বুঝি যারা মাংস, মাছ, মুরগি বা অন্য কোনো প্রাণীর মাংস খান না, অর্থাৎ তিনি শুধুমাত্র উদ্ভিজ্জ খাবার যেমন শাকসবজি, ফল, শস্য ইত্যাদি খেয়ে জীবন ধারণ করেন, তাদেরকে আমরা শাকাহারী বলি। পরের প্রশ্ন, উচ্চ রক্তচাপে সোডিয়াম নিয়ন্ত্রণ করা হয় কেন? দেখো বন্ধুরা, সোডিয়াম এমন একটা পদার্থ যা আমাদের শরীরে গেলে শরীরে রক্তচাপকে বৃদ্ধি ঘটায়, তা হয় উচ্চ রক্তচাপে তাকে নিষেধ করা হয়। পরের প্রশ্ন রয়েছে, কোন রোগকে ইউরিসেমিয়া বলা হয়? কোন রোগকে হাইপার ইউরিসেমিয়া বলা হয়? রক্তে উচ্চ মাত্রায় যদি ইউরিক অ্যাসিড জমে যায়, তখন সেই সমস্যার চিকিৎসার পরিভাষায় বলা হয় হাইপার ইউরিসেমিয়া। এতে বলেছে কোন রোগকেই হাইপার ইউরিসেমিয়া বলা হয়। গাউট হলো এমন একটা বাতজনিত প্রদাহ বা রোগের নাম, যেটা হাইপার ইউরেসেমিয়ার ফলে হয়ে থাকে। পরে রয়েছে, ইরিডেশন কাকে বলে? দেখো, ফুড ইরিডেশন, খাদ্য বিকিরণ একটি প্রক্রিয়াকরণ। এই ফুড ইরিডেশন, এটা বাংলায় বলা হয় খাদ্য বিকিরণ। এটা একটা প্রক্রিয়াকরণ এবং সংরক্ষণ কৌশল, মানে খাদ্যকে আমরা যে সংরক্ষণ করি তার একটা মেথড, যা হিমায়িত বা পেস্টুরাইজেশনের মানে অনুরূপ ফলাফল দেয়। মানে আমরা যদি কোনো জিনিসকে ফ্রিজড করি বা পেস্টুরাইড করি, মানে কোনো পেস্টিসাইড দিয়ে তাকে সংশ্লেষিত করি বা সংরক্ষণ করি, তাতে যা ফলাফল দেয়, ফুড ইরিডেশনেও সেই একই ফলাফল দেয়। এই প্রক্রিয়া চলাকালীন খাদ্য আয়োনাইজিং শক্তি বা বিকিরণ মাত্রার সংস্পর্শে আসে। কম মাত্রার বিকিরণ পণ্যের সেলফ লাইফকে, আমরা আগেই পড়েছি, পণ্যের যে ভ্যালিড সেটাকে সেলফ লাইফ বলা হয়, পর্যন্ত প্রসারিত করে। উচ্চ মাত্রায় এই প্রক্রিয়া পোকামাকড়, তারপরে ব্যাকটেরিয়া এবং অন্যান্য সম্ভাব্য ক্ষতিকারক জীবাণুর হাত থেকে খাদ্যকে রক্ষা করে। বিগত 5 দশকে যথেষ্ট বৈজ্ঞানিক গবেষণায় ইঙ্গিত দেয় যে খাদ্য বিকিরণ প্রক্রিয়াকরণের একটি নিরাপদ এবং কার্যকারী রূপ। যদিও অস্ট্রিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, চীন, ফ্রান্স এবং হল্যান্ড সহ এমন 40টা দেশে খাদ্য বিকিরণ অনুমোদিত হয়েছে, কিন্তু এই খাদ্য বিকিরণ পদ্ধতি পৃথিবীর সমস্ত দেশে খাদ্য সংরক্ষণের এক মেথড হিসাবে ব্যবহার করা হয় না বা সে মান্যতা পায়নি। পরের প্রশ্ন রয়েছে, সিএপি এর পুরো কথাটি কি? দেখো, সিএপি এর পুরো কথাটা আমার একটু সংশয় আছে, তো সেই জন্যে আমি তোমাদের সামনে দুটো সিএপির পুরো কথা উপস্থাপন করেছি। এর মধ্যে তোমাদের স্কুলের শিক্ষকরা কোনটা বলছে বা এর বাইরে যদি কিছু বলে থাকে, তাহলে সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও, আর যদি এটাই বলে থাকে তাও সেটা কমেন্ট সেকশানে জানিও। সিএপি এর পূর্ণ রূপ হলো কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া। হলো সবচেয়ে সাধারণ সংক্রামক রোগগুলির মধ্যে একটি। এটা বিশ্বব্যাপী অসুস্থতা এবং মৃত্যুর একটি গুরুত্বপূর্ণ কারণ। এটা একটা নিউমোনিয়ার রূপভেদ। এটা হতে পারে আর একটা ক্যাটাবলিক অ্যাক্টিভেটর প্রোটিন, এটাও হতে পারে। সিএপির এই দুটো রূপই হতে পারে, যে কোনো একটা তোমার জানতে চেয়েছে। কোনটা জানতে চেয়েছে সেটা তোমাদের বিদ্যালয়ের যে শিক্ষক রয়েছে মণ্ডলী, তাদের সাথে আলোচনা করে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও।
বা এর বাইরেও যদি কিছু হয় সেটাও জানিও। পরের প্রশ্ন রয়েছে, মাতৃদুগ্ধে লোহার পরিমাণ কম থাকা সত্ত্বেও জন্মের পর কয়েক মাসে অবধি শিশুদের লৌহ সমৃদ্ধ খাদ্য উপাদানের প্রয়োজন হয় না কেন? কেন তাকে লৌহ সমৃদ্ধ খাদ্য দেওয়ার দরকার হয় না? কারণ হলো, মাতৃদুগ্ধে দেখো লৌহা কিন্তু খুব সামান্য পরিমাণে থাকে, একেবারে নেই বললে হবে না, কিছু থাকে। তো মাতৃদুগ্ধে এর পাশাপাশি ল্যাক্টোফেরিন বলে আর একটা জিনিস থাকে, যে জিনিসটা মাতৃদুগ্ধে থাকা যে সামান্য পরিমাণ লোহা সেটাকেই অধিশোষণে শরীরের মধ্যে শোষিত হতে সাহায্য করে। তাই অল্প লোহা থাকলেও, লোহা সমৃদ্ধ না হলেও মাতৃদুগ্ধে যে পরিমাণ লোহা থাকে যতটুকু সেটাই শরীরে শোষিত হয়, ফলে আর নতুন করে লৌহ সমৃদ্ধ খাদ্য উপাদানের প্রয়োজন হয় না। পরে রয়েছে আইসিডিএসের নির্বাচিত দুটি শ্রেণী কারা? এক রয়েছে 2 বছরের নিচে শিশুরা, আর 3 থেকে 6 বছর বয়সের প্রাক বিদ্যালয়গামী শিশুরা, দরিদ্র সীমার মহিলারা, আর গর্ভবতী ও স্তনদাত্রী মা। তারা হচ্ছে আইসিডিএসের নির্বাচিত শ্রেণীর মধ্যে পড়ে বা এরা উপযোগিতাটা নিতে পারে। পরের প্রশ্ন দেখো রয়েছে রেড কি? RED। এটার উত্তর বন্ধুরা আমি এখানে লিখিনি। দেখো রেড এখানে হতে পারে তোমাদের রেড মিটের কথা বলছে, বা অন্য কিছু হতে পারে। আমি এটা পারফেক্টলি বলতে পারছি না, কারণ তোমাদের যে টেক্সট বই এবং যে সমস্ত সহায়িকা বইগুলি আছে সেখানে অনেকটাই অনুশীলন করে দেখেছি যে তার মধ্যে রেড শব্দটা আপাতত কিছু কোথাও পাইনি সেইভাবে। তো এখানে রেড বলতে রেড মিটের কথা বলা হয়ে থাকতে পারে মেবি। যদি তোমরা কেউ জানো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও, আর যদি না জানো তাহলে অবশ্যই স্কুলের শিক্ষক শিক্ষিকা মণ্ডলীর কাছ থেকে জেনে নিয়ে জানিও কমেন্টে। পরের প্রশ্ন যেটা রয়েছে, ফ্ল্যাশ কার্ড কি? এই উত্তরটা বলার আগে একটা ছোট্ট কথা বলি, আমি এখানে লিখেই দিতে পারতাম আগের প্রশ্নটায় কোনো কিছু উত্তর, কিন্তু সেটা ঠিক হতো না, ওই কারণে আমি লিখিনি। যেটা তোমরা ভালো মনে করো সেটা অবশ্যই লিখো এবং জানিও। আর আমি বললাম আমার ভাবনাটা, যে রেড বলতে এখানে রেড মিটের কথা হয়ে থাকতে পারে। তো এখানে ফ্ল্যাশ কার্ড কি? ফ্ল্যাশ কার্ড হলো এমন একটা কার্ড যার দুই দিকে তথ্য লেখা থাকে। একটি মূলত মনে রাখার জন্য একটি সহজ এবং কার্যকারী সরঞ্জাম। একটি ফ্ল্যাশ কার্ডে একদিকে সাধারণত কোনো প্রশ্ন শব্দ সংজ্ঞা থাকে, আর অন্যদিকে তার উত্তর বা ব্যাখ্যা থাকে। পরের প্রশ্ন সেটা দেখব, সেটা রয়েছে লগ বুক মেথড বলতে কি বোঝো? পুষ্টির ক্ষেত্রে লগ বুক মেথড বলতে বোঝায় অপুষ্টির অবস্থা এবং এর কারণগুলি তথ্য আকারে একটি লিখিত পদ্ধতি। এই পদ্ধতির প্রধান কৃষি, বাস্তুসংস্থান এবং আর্থসামাজিক সূচকগুলির সাথে তথ্য রাখা হয়। এতে পরিস্থিতি এবং সময়ের প্রবণতা সম্পর্কে একটি চলমান তথ্য রেকর্ড করা হয়ে থাকে। পরের প্রশ্ন রয়েছে ফুড ব্যালেন্স শিট পদ্ধতির একটি সুবিধা। এটি খাদ্যের প্রাপ্যতা এবং ব্যবহার নির্ধারণে সাহায্য করে। পরের প্রশ্ন রয়েছে ডিহাইড্রেশন কি? ডিহাইড্রেশন মানে শরীরে জলের অভাব ঘটা। এক কথায় শরীরের স্বাভাবিক কার্যকলাপের জন্য পর্যাপ্ত জল ও অন্যান্য তরলের অভাবকে ডিহাইড্রেশন বলা হয়। শরীরের মোট ওজনের প্রায় 60% জল দিয়ে গঠিত, তাই সামান্য জলের ঘাটতিতেও শরীরের কার্যকারিতা প্রভাবিত করতে পারে। ডিহাইড্রেশন হালকা বা গুরুতর হতে পারে, এটি নির্ভর করে শরীরে তরলের পরিমাণ কতটা কমেছে তার উপর। পরের প্রশ্ন ACU কি? এটা তোমরা বহুবার টেস্ট পেপারের আগের পেজগুলোতে পেয়েছো। অ্যাডাল্ট কনজামশন ইউনিট ACU খাদ্য গ্রহণের একটি একক। ICMR এর মতে যখন পরিবারের খাদ্য নিরীক্ষা বা পরিকল্পনা করা হয় তখন 2400 কিলোক্যালোরি খাদ্যকে একক হিসাবে ধরে বিভিন্ন বয়সের নারী ও পুরুষদের খাদ্যের পরিমাপ নির্ধারণ করা হয়। বয়স ও শ্রম অনুযায়ী এই একককে ব্যক্তি মূল্য বা ম্যান ভ্যালু বলা হয়ে থাকে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে অল্প পরিশ্রমী একজন নারীর যদি 1900 কিলোক্যালোরি শক্তির প্রয়োজন হয়ে থাকে তো সেক্ষেত্রে তার ACU হবে 0.8। কীভাবে হিসাব করা হচ্ছে সেটা তোমাদের সামনে তুলে ধরেছি, চাইলে ভালো করে মনোযোগ সহকারে দেখে নোট ডাউন করে নিও। পরের প্রশ্ন রয়েছে GOBI গোবি কি? ইউনিসেফের একটি কর্মসূচি হলো গোবি, যার পুরো নাম G ফর গ্রোথ চার্ট, শিশু বিকাশ ও বৃদ্ধির লেখচিত্র। O ফর ওরাল রিহাইড্রেশন, উদারাময় ও জলাভাব দূর করার জন্য। B ফর ব্রেস্ট ফিডিং, শিশু তার স্বাস্থ্য ও জননীর সুরক্ষা এবং মাতৃদুগ্ধ পান। আর I ফর ইমিউনাইজেশন মানে অনাক্রমতা বৃদ্ধি। এইগুলো
GOBI, এগুলো কিসের ওপর স্ট্যান্ড সেগুলো লিখেছি। এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি ইউনিসেফের কর্মসূচি গোবি। পরের প্রশ্ন আর নেই, তোমাদের এসিকিউ এর সমস্ত প্রশ্নের উত্তরগুলো আজকে এই একটি ভিডিওর মাধ্যমে আলোচনা করে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাও। আর 2-3টে পেজ মাত্র বাকি রয়েছে, খুব শীঘ্রই তোমাদের সামনে সেই পেজগুলো উপস্থাপন করতে চলেছি। তো অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আবার আগামীতে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।